কমপ্লেক্স অ্যানালিসিসে লাস্ট যেটা করেছি সেটা হচ্ছে লিমিট। ঠিক আছে, প্রথমে রিজিয়নের ডেফিনিশন হয়েছে, রিজিয়ন থেকে সেখান থেকে বলেছিলাম হচ্ছে কমপ্লেক্স ফাংশন কিভাবে ডিফাইন করা হবে একটা রিজিয়নের উপর সেটা। তারপর সেই ফাংশনের লিমিট কোন একটা পয়েন্টে কি করে বের করতে হবে, বা কখন লিমিট এক্সিস্ট করবে কখন করবে না সেটা হয়েছিল। ঠিক আছে, আজকে এটা করাবো সেটা হচ্ছে কন্টিনিউটি। আমি আগে বলেছি রিয়েল অ্যানালিসিসে যেখানে লিমিট কন্টিনিউটি পড়তে প্রায় অনেকদিন করে টাইম লেগে গেছিল। ঠিক আছে, সেখানে কিন্তু এখানে এক এক দিনেই এক একটা লিমিট কন্টিনিউটি শেষ হবে। কারণ লিমিট কন্টিনিউটি নিয়ে কমপ্লেক্স অ্যানালিসিসে তেমন কিছু প্রবলেম বা কিছু ডিসকাস করার নেই। মেন তো যেটা কমপ্লেক্স অ্যানালিসিস স্টার্ট হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি থেকে। ঠিক আছে, আজকে যদি কন্টিনিউটি প্রথমের দিকে শেষ হয়ে যায় তো আমি ডিফারেন্সিয়েবিলিটি স্টার্ট করবো। ঠিক আছে, কন্টিনিউটিতেও বিশেষ কিছু বলার নেই, জাস্ট ডেফিনিশন দেবো আর প্রবলেম দু একটা বলবো, তাহলেই মোটামুটি কন্টিনিউটি হয়ে যাবে। স্টার্ট কর। স্যার পেজ ফাঁকা রাখতে হবে? না, পেজ ফাঁকা রাখতে হবে না এখন। ঠিক আছে, লিমিটের পর আর কিছু রাখতে হবে না। এইটা দিবে হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউটি ছিল হচ্ছে রিয়েল এর ক্ষেত্রে একটা ভাস্ট টপিক, সেটা ডেরিভেটিভের থেকেও বেশি কিছু ছিল। কিন্তু কন্টিনিউটি এখানে আমরা তেমন কিছুই পড়বো না, আমরা শুধুমাত্র ডেফিনিশনটা পড়বো। ডেফিনিশনটাও আবার আগের সঙ্গে সেম, এবং সঙ্গে পড়বো হচ্ছে তার কিছু দু একটা প্রবলেম, ব্যাস। আচ্ছা, তো প্রথমে কন্টিনিউটি থেকে যেটা লিখি, কন্টিনিউটি ডেফিনিশনটা কার মনে আছে আমাকে বল। কন্টিনিউটি ডেফিনিশন রিয়েল এর ক্ষেত্রে কি ছিল? রিয়েল এর ক্ষেত্রে কন্টিনিউটি ডেফিনিশনটা কি ছিল বল। অফ সি লেস দেন ইপসাইলন ছিল না, ওটাই। হ্যাঁ, ধর এস সাবসেট অফ আর ছিল এফ সাবসেট অফ আর, তাই তো? একটা করতে হবে। হুম, এবার লিমিটের ক্ষেত্রে যেমন যে পয়েন্টে লিমিট বের করছি সেই পয়েন্টটাকে লিমিট পয়েন্ট হতে হতো, কারণ কন্টিনিউটির ক্ষেত্রে সেটা হতেও পারে নাও হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়। ঠিক আছে, কারণ যে পয়েন্টে কন্টিনিউয়াস কিনা চেক করবো সেই পয়েন্টটাকে লিমিট পয়েন্ট হতে যাবে এরকম কোনো কথা নেই। এস সাবসেট অফ আর হয়েছে, তারপর তো এ বিলংস টু এ, তার এফ সাবসেট এস থেকে আর একটা ফাংশন, এটা একটা ফাংশন, সেটাকে কোন একটা পয়েন্ট এ বিলংস টু এস এ, তাই তো? কন্টিনিউয়াস হবে ইফ যদি ফর আরবিট্রারিলি চোজেন এপসাইলন গ্রেটার দেন 0 greater than 0 there exist ডেল্টা গ্রেটার দেন 0 such that fx minus f of a mod da less than epsilon। তাহলে এফ এক্স মাইনাস লিমিটের ক্ষেত্রে এল ছিল, কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে সেই এলটাই হবে হচ্ছে ফাংশনাল ভ্যালু of f at x equals to a, which is less than epsilon for all x belongs to the belongs to s with 0 less equals to x minus a mod da less than delta। 0 less এখানে ইকুয়ালস টু হবে। হ্যাঁ, লেস দ্যান ডেল্টা। ঠিক আছে, এখানে ইকুয়ালস টু হবে কারণ এক্সট্রা এ হলেও হতে পারে, কিন্তু লিমিটের সময় স্ট্রিক্টলি লেস দ্যান ছিল, 0 লেস দ্যান এক্স মাইনাস এ, কারণ এক্সট্রা সেক্ষেত্রে এ হতো না। তো এটাই হচ্ছে কন্টিনিউটি ডেফিনেশন। তাহলে এই ডেফিনেশনটা ওখানে চলে আসবে, শুধুমাত্র এস এর জায়গায় জি লিখবো। চেঞ্জ গুলো কি হবে, এস এর জায়গায় জি এসে যাবে, আর এর জায়গায় সি চলে আসবে, এফ এর জায়গায় এফ টেবি থাকলো, এবার এপসাইলনটা কোনো চেঞ্জই হবে না, এক্স এর জায়গায় শুধু জেড লিখে দেবো, আর এর জায়গায় যদি লিখতে চাই তো জেড জিরো লিখে দেবো। ঠিক আছে, আর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এটা জেড মাইনাস জেড জিরো হয়ে যাবে, ব্যাস এই তো ডেফিনেশন কমপ্লেক্সের ক্ষেত্রে। তাই লিখে ফেল এখানে কন্টিনিউটির ব্যাপারটা লিখে বা, তাহলে এখানটা ডেফিনেশনটা লেখ। let G be a region G be a region in C and F from G to C be a function F from G to C be a function। তো এই যে ফাংশনটা, তাকে আমরা কখন কন্টিনিউয়াস বলবো, এই ফাংশনটাকে আমরা কখন কোন একটা পয়েন্টে কন্টিনিউয়াস
বলবো সেটা জানতে হবে। তাহলে কি লিখেছিস? a from g to c be a function, let z0 belongs to g, let z0 belongs to g. F is said to be, f is said to be continuous at z0 if definitionটা corresponding to arbitrarily chosen epsilon greater than 0, there exists delta greater than 0 such that delta greater than 0 such that কি হবে mod of fz, এবার mod of fz minus fz0 less than epsilon for all z belongs to g with, for all z belongs to g with 0 less equals to mod of z minus of z0 less than delta, তাই তো? বোঝা গেছে? এবার লিখি if z0 is a limit point of g, z0 is a limit point of g, then f is continuous at z0 belongs z continuous at z0 if, তখন কি হয়ে যাবে? এই কন্ডিশনটা তো পুরো লিমিটেরই কন্ডিশন, এফ জেড এর লিমিটটা জেড জিরো হওয়া, শুধুমাত্র একটা তোর মানে কন্ডিশনের কম ছিল, সেটা হচ্ছে জেড জিরোর লিমিট পয়েন্ট হতেও পারতো নাও হতে পারতো। যদি হয়ে যায় তখন এটা কি আমরা লিমিট দিয়ে লিখে দিতে পারবো, তখন এইটাই হয়ে যাবে সেই লিমিটটা। অর্থাৎ ইফ লিমিট জেড টেন্স টু জেড জিরো এফ জেড ইকুয়ালস টু এফ জেড জিরো, ঠিক আছে? লিমিট পয়েন্ট যদি হয় তবে এটা লেখা যাবে। আমরা নর্মালি উপরের ডেফিনিশনটা দিয়েই বলে দেবো, ঠিক আছে? আরেকটা কথা লিখে রাখি, নেক্সট আরেকটা কথা লিখে রাখ, সেটা হচ্ছে f is said to be continuous on g if f is continuous at every point of g, if f is continuous at every point of g। হয়েছে? আচ্ছা, আচ্ছা এবার দেখ, এখানটাতে লিখ একটা থিওরেমের স্টেটমেন্ট বলছি, যেটা লিমিটের ক্ষেত্রেও যেটা করেছিলি।
লিমিটের ক্ষেত্রেও যে জিনিসটা করেছিলি সেই থিওরেমের স্টেটমেন্টটা। লেট a from g to c, a g হচ্ছে রিজিয়ন, be a function and z0 belongs to g. Let fz equals to uxy plus ivxy, where u আর v টা কি, টু রিয়েল ভ্যালুড ফাংশন অফ টু রিয়েল ভেরিয়েবলস, তাই তো, x and y, where u xy and vxy are two real valued functions of two real variables x and y. ওকে, এবার বলছে দেন if is continuous at z0 equals to x0 plus iy0, ঠিক আছে, if is continuous at z0 equal to x0 plus iy0, যেখানে obviously এই x নট y নট এগুলো কিন্তু r এর মধ্যে রয়েছে, x0 y0 হচ্ছে রিয়েল নাম্বার। এই পয়েন্টটাতে z0 পয়েন্টে কন্টিনিউয়াস বলবো ইফ এন্ড অনলি ইফ, এটাও সেই ইফ এন্ড অনলি ইফ ক্রাইটেরিয়া প্রমাণ করতে গেলে লিমিটের মতো করেই প্রমাণ করতে হবে, জাস্ট এল এর জায়গায় এফ জেড জিরো চলে আসবে, আর কিছুই না। তো ইফ এন্ড অনলি ইফ লিমিট এক্স ওয়াই টেন্স টু এক্স জিরো ওয়াই জিরো, ইউ এক্স ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে ইউ এক্স জিরো ওয়াই জিরো, ঠিক আছে, ইউ এর ক্ষেত্রে যে লিমিটিং ভ্যালু সেটা ফাংশন ভ্যালুর সঙ্গে সমান হবে, অ্যান্ড লিমিট এক্স ওয়াই টেন্স টু x0 y0 vxy equals to vx0 y0 হবে, ঠিক আছে। এই হচ্ছে স্টেটমেন্টটা, অর্থাৎ অ্যাকচুয়ালি ইউ আর ভি কন্টিনিউয়াস হলে এফটা কন্টিনিউয়াস হবে, এফটা কন্টিনিউয়াস হলে ইউ আর ভি কন্টিনিউয়াস হবে, এটা হচ্ছে মেন কথা। কি হবে না হবে সেটা পরের কথা, কন্টিনিউয়াস হলে যা হবে সেটাই হবে, কিন্তু ইউভি যদি দুটোই কন্টিনিউয়াস হয় তবেই এফটা কন্টিনিউয়াস হবে, এবং এফটা কন্টিনিউয়াস হলে ইউভি দুটোই কন্টিনিউয়াস হবে। এই হচ্ছে স্টেটমেন্ট। তাহলে যেমন ধর আমরা যদি একটা ফাংশন নিয়ে বলি, এটা যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা দেখ, যেমন ধর আমি নিচ্ছি একটা ফাংশন এফ এফ জেড ইকুয়ালস টু ধর নিলাম মড জেড স্কোয়ার, এফ জেড ইকুয়ালস টু মড জেড স্কোয়ার, এই ফাংশনটা ধর নিচ্ছি, এটার কন্টিনিউটি বিচার করছি। তো কিছুই না, খুবই সিম্পল, এফ জেড ইকুয়ালস টু মড জেড স্কোয়ার নিচ্ছিস মানে তোর জেডটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, তাহলে এফ জেড ইকুয়ালস টু মড জেড স্কোয়ার, তার মানে মড অফ এক্স প্লাস আই ওয়াই এর স্কোয়ার, where z equals to কত, z equals to x plus i y, যেখানে x আর y টা হচ্ছে দুটো রিয়েল নাম্বার, তাহলে এখানে কত হয়ে গেল, যেহেতু স্কোয়ার আছে তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, তাই তো, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
this is equals to uxy plus ivxy, uxy plus ivxy, say where uxy equals to কত x square plus y square and vxy equals to হচ্ছে 0. ওকে, uxy হচ্ছে x square plus y square and vxy equals to হচ্ছে 0. ফর অল এক্স ওয়াই আমি লিখে দিচ্ছি এরকম ভাবে, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর টু করে দিই, বিলংস টু আর টু, কিছু যেহেতু বলা নেই আর টু করে দিচ্ছে, এরকম টাইপের রয়েছে। এখন দুটোর এই ইউ আর ভি কন্টিনিউয়াস কিনা দেখে নিলেই হবে। ইউ আর ভি অবভিয়াসলি কন্টিনিউয়াস। নাও লিমিট, লিমিট দিয়ে বলতে পারিস অথবা কন্ডিশন দিয়ে বলতে পারিস। নাও লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 be chosen arbitrarily, be chosen arbitrarily, ঠিক আছে, be chosen arbitrarily, then mod of uxy মাইনাস, আমরা দেখতেই পাচ্ছি তার লিমিটটা u00, mod of uxy মাইনাস u00 পয়েন্টে দেখতে যাচ্ছে কন্টিনিউয়াস কিনা, ঠিক আছে, এটা কন্টিনিউটি এট 00 বিচার করতে হবে, কন্টিনিউটি এট দি অরিজিন, ঠিক আছে, মানে 00 তে কন্টিনিউয়াস কিনা চেক করবো। যাই হোক uxy মাইনাস u00 ইকুয়ালস টু কত, uxy মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 00 মানে হচ্ছে 0, কারণ এক্স 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার করে 0ই হবে, তাহলে মড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, কমন নিলে কস স্কোয়ার থিটা। আচ্ছা, লেখারও বা কি দরকার, সেটাও বা করার কি দরকার, এটা তো সিম্পলি হয়ে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট আমি এটাকে ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখছি, এবং হুইচ ইজ লেস দ্যান এপসাইলন, হুইচ ইজ লেস দ্যান এপসাইলন হোয়েনেভার, তাহলে এইটা লেস দ্যান এপসাইলন, এপসাইলন হয়েছে, ঠিক আছে, তাহলে 0 লেস দ্যান equals to x minus 0 whole square plus y minus 0 whole square plus y minus 0 whole square less than delta square, where তাহলে ডেল্টা ইকুয়ালস টু কত, রুট এপসাইলন হবে, তাই তো, এইখানটা ডেল্টা ইকুয়ালস টু রুট এপসাইলন হচ্ছে, কারণ এই জিনিসটা অর্থাৎ এই জিনিসটা কিন্তু এটাই তো, এটা সেটা আবার এপসাইলন থেকে ছোট, সেটাকে আমি লিখেছি ডেল্টা স্কোয়ারের থেকে ছোট, তার মানে ডেল্টা স্কোয়ারটা হচ্ছে এপসাইলন, তাহলে ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে রুট এপসাইলন which is greater than 0, therefore uxy is continuous at কোথায় হবে, 0 0, আর vxy এর তো কিছু বলাই নেই vxy এর ব্যাপারটা। নাও মড অফ vxy মাইনাস v00, এর vxy নিজেই 0, সবসময় 0, আর v00 তো তাতে 0, তেমন টোটালে 0, আর 0 সবসময় এমনিতেই লেস দ্যান এপসাইলন হবে, যে কোনো জিনিস নিই না কেন, তাহলে 0 লেস ইকুয়ালস টু x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার, ঠিক আছে, লেস দেন, তা দেখতে পাচ্ছি যেটা বেরোচ্ছে এটা করে সেটা হচ্ছে, আচ্ছা এটা যে কোনো ক্ষেত্রেই হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আমার যে কোনো কিছু নিয়ে নিতে হবে, লেস দেন ডেল্টা স্কোয়ার, ডেল্টার ভ্যালু যা খুশি নিতে পারি সেখানে, কারণ ডেল্টার যে কোনো ভ্যালুর জন্য এটা এই জিনিসটা হোল্ড করবে, কারণ আলটিমেটলি যে ক্যালকুলেশন করে যেটা বেরোচ্ছে সেটা 0 বেরোচ্ছে, 0 অবভিয়াসলি একটা পজিটিভ এপসাইলনের থেকে ছোটই হবে, ফলে ডেল্টার কোনো ফিক্সড এরকম কোনো ব্যাপার নেই, ফর এনি ডেল্টা এই জিনিসটা হোল্ড করবে, তাই জন্য আমি ডেল্টার ভ্যালু নিজের ইচ্ছা খুশি এবার নিতে পারবি তুই, এপসাইলন নিলেও যা হবে, এপসাইলন বাই 100 নিতে পারিস, যা খুশি নিতে পারিস, তাহলে therefore vxy is continuous at 0 0, তাহলে uv দুটোই কন্টিনিউয়াস হলো, therefore f is continuous
at z equals to 0 অথবা at the origin যাই বলিস, at the origin হয়েছে। বোঝা গেছে? তারপরে দেখ নেক্সট একটা প্রবলেম লেখ জাস্ট এমসিকিউ এর জন্য। the function fz একবারে লেখ fz equals to z minus ib by z square plus b square, z minus ib by z square plus b square is continuous at চারটে অপশন আছে বলছে আইবি, তারপর হচ্ছে মাইনাস আইবি, অপশন সি হচ্ছে আই কিউব বি, ডি হচ্ছে নান অফ দিস। হচ্ছে প্রবলেমটা। এই ফাংশনটা কোন পয়েন্টে কন্টিনিউয়াস কি করে দেখবো? কিছুই না, এমন একটা এখান থেকে অপশন যদি দেওয়া থাকে, কোশ্চেন দিলে তো বলে দেবে যে এই পয়েন্টে কন্টিনিউয়াস দেখাতে বা ডিসকন্টিনিউয়াস দেখাতে। আর যদি এমসিকিউ থাকে তাহলে আমরা দেখে নেবো যে কোনটার জন্য নিচের পোর্শনটা 0 হচ্ছে, যেখানে 0 হচ্ছে সেটাতে কন্টিনিউয়াস হবে। যেমন আইবি পোর্শন নিচের পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আইবি তেই কন্টিনিউয়াস হলে ওই জায়গাটাতেই হবে। ঠিক আছে, কি করে হচ্ছে দেখ এবার। এই ধরনের প্রবলেম গুলো আমরা ডাইরেক্ট লিমিট বের করব। ঠিক আছে, আমি সব রকম ভাবে দেখাচ্ছি। আগেরটা আমি ডেফিনিশন দিয়ে লিমিট বের করলাম, কন্টিনিউয়াস চেক করলাম, এবার ডাইরেক্ট চেক করতে পারি তোরা। তাহলে এখানে লেখ অপশন যা হওয়ার হবে, অপশন এখানে দেখতে পাচ্ছি আইবিটা যদি বসাস, আইবি যদি বসিয়ে দিস তাহলে এখানে চলে আসবে আই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে 0 হয়ে যাবে। মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে কিন্তু এখানে 0 হয়ে যাবে, ফলে এখানেই সেটা কন্টিনিউয়াস হবে। ওকে, তাহলে এখানে বসাম এফ জেড ইকুয়ালস টু রয়েছে হচ্ছে জেড মাইনাস আইবি বাই জেড প্লাস আইবি, জেড প্লাস বি, জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জেড প্লাস বি না, জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার লেখ লিমিট, তাহলে জেড টেন্স টু আইবি, লিমিট জেড টেন্স টু আইবি, সেটা কি দাঁড়াচ্ছে দেখ, জেড টেন্স টু আইবি আই এফ জেড ইকুয়ালস টু লিমিট জেড টেন্স টু আইবি, কিন্তু আইবি বসলে কিন্তু 0 হয়ে যাবে ডাইরেক্ট। তাই নর্মালি তোরা যেরকম করিস ফ্যাক্টরাইজ করে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে, তাহলে জেড স্কোয়ারটাকে আমরা লিখতে পারি জেড মাইনাস মানে জেড স্কোয়ার মাইনাস আইবির হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসবে। তাহলে দিস ইকুয়ালস টু লিমিট জেড টেন্স টু আইবি জেড মাইনাস আইবি, নিচটা হয়ে যাবে জেড প্লাস আইবি জেড মাইনাস আইবি, এবং সেই জেড মাইনাস আইবিটা কেটে যাবে, তাই তো। তাহলে দিস ইকুয়ালস টু লিমিট জেড টেন্স টু আইবি, লিমিট জেড টেন্স টু আইবি, এখান থেকে কি পাচ্ছিস 1 বাই জেড প্লাস আইবি, হয়ে গেল কত। অ্যাকচুয়ালি এখানে একটা ভ্যালু দেওয়া উচিত ছিল আইবি পয়েন্টে, আইবি তে ভ্যালুটা দিয়ে দেওয়া উচিত ছিল, কেননা 1 বাই
2IB তো ঠিক আছে, এটা ঠিক আছে। কি বলছিস? এফ অফ আই এর ভ্যালুটা তো দরকার আছে। হুম, এটা কন্টিনিউটি ভাবে বলা যাবে কি করে? আর যেমনি এফ অফ আইবির ভ্যালু দিয়ে দেবে ওখানে, তো কোয়েশ্চেন এমনিতেই লেখা বুঝে যাবে যে এফ অফ আই মানে আইবি তেই কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস হবে। আচ্ছা, কিছু করার নেই, আমি এখানে দিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন যাই থাকুক না কেন, কোয়েশ্চেন সঠিক রাখতে হবে। আইবির ভ্যালু না দিলে আমরা ওই সাথে একই ব্যাপার হয়ে যাবে। এখানে ধর আইবির ভ্যালু দেওয়া আছে হচ্ছে -i/2b, -i/2b দেওয়া আছে, -i/2b। এখানে হচ্ছে z ইকুয়ালস টু মানে নট ইকুয়ালস টু -ib তে, আর z ইকুয়ালস টু ib তে এরকম দেওয়া আছে। এবার দেখ দুজন সমান হচ্ছে কিনা। ধর এটা দেওয়া আছে, ঠিক আছে, ধর এই কর অঙ্কটাকে। তাহলে নাও এফ অফ মানে এফ অফ আইবি ইকুয়ালস টু কত দিয়েছে? -i/2b, -i/2b। তুই -i দিয়ে গুণ করে নে। তাহলে আই দিয়ে যদি গুণ করিস, -i দিয়ে গুণ কর, তাহলে কত আসছে দেখ, বাই 2IB। তাহলে এসে গেল কত? না, -i দিয়ে গুণ করলে হবে না, +i দিয়ে গুণ করতে হবে। এটাই গুণ করতে হবে। হ্যাঁ, +i দিয়ে গুণ কর, তাহলে 2IB আসছে। তাহলে কত হলো? -i², -i² বাই 2IB। -i² মানে হচ্ছে +1, কারণ i² থেকে -1 আসছে, আর একটা মাইনাস আছে, তার মানে +1, 1/2IB। ব্যাস, 1/2IB এখানেও আছে, এখানেও আছে। তাহলে দেয়ার ফোর লিমিট z টেন্স টু IB, fz ইকুয়ালস টু f অফ IB। ঠিক আছে, তাহলে ফাংশনাল ভ্যালু ইকুয়ালস টু লিমিটিং ভ্যালু হচ্ছে at IB। তাহলে দেয়ার ফোর f ইজ কন্টিনিউয়াস, দেয়ার ফোর f is continuous at IB। বোঝা গেছে? তারপর এবার নেক্সট দেখ, আরেকটা জিনিস আমি বলে রাখছি এবার, সেটা হচ্ছে এটা দিবি সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর। এটা লিমিটের জন্য তুই ইউজ করতে পারিস, তোরা কন্টিনিউর জন্য ইউজ করতে পারিস, একই ব্যাপার, কোনো অসুবিধা কিছু নেই। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউটি। লিমিট যদি এক্সিস্ট না করে তাহলেই তো সেটা তোর কাছে কন্টিনিউয়াস হলো না। লেখ ক্রাইটেরিয়া লেখ, লেট G be a region in C, and f from G to C, f from G to C be a function, be a function। ঠিক আছে, then f is continuous at z0, f is continuous at z0 belongs to G, f is continuous at z0 belongs to G if and only if and only if, যেরকম সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ছিল সেরকমই, for every sequence
for every sequence znn convert znn of elements of G of elements of G converging to Z0 elements of G converging to Z0 fzn by the n converges to যদি লিমিট বার করতে বলে যে এফ এর লিমিটটা এল তাহলে কনভার্জিং টু এল হবে লিমিটের ক্ষেত্রে। আর যদি কন্টিনিউটি বলে তার মানে জেড জিরোতে কন্টিনিউয়াস হওয়ার জন্য এফ জেড জিরোর সঙ্গে লিমিটটা সমান হতে হবে। এফ জেড জিরো অর্থাৎ 0 পয়েন্টে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হতে হবে, তার মানে কনভার্জিং টু এফ জেড জিরো হবে। এই তো ব্যাপার, ইকুইভ্যালেন্ট লিমিট এবং কন্টিনিউটিটা। লিমিটের ক্ষেত্রে যে লিমিটে কনভার্জ করবে বলেছে সেই লিমিটে যেতে হবে এফ জেড এনটাকে, এলে যেতে হবে। আর এখানে যেহেতু কন্টিনিউটির ক্ষেত্রে এফ জেড জিরোই হতে হবে লিমিটের ভ্যালুটাকে, তাই এফ জেড জিরোতে যেতে হবে। কেউ যদি একটা লিমিট দিয়ে পারে তাতেও একই ব্যাপার হবে। এ হচ্ছে স্টেটমেন্টটা। তাহলে এটার উপর একটা প্রবলেম দেখ। এখানে prove that argument from c minus 0 মানে ফাংশনটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট, ফাংশনটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট আর কিছুই না। টু মাইনাস পাই থেকে পাই, মাইনাস পাই থেকে পাই, মাইনাস পাইতে ওপেন পাইতে ক্লোজ, অর্থাৎ আর্গুমেন্টের যে প্রিন্সিপাল আর্গুমেন্ট, যেটা প্রিন্সিপাল আর্গুমেন্টের যে রেঞ্জ, কমপ্লেক্স নাম্বারের প্রিন্সিপাল আর্গুমেন্টের যেটা রেঞ্জ মাইনাস পাই থেকে পাই, সেই রেঞ্জটা। ঠিক আছে, আমরা দু রকম আর্গুমেন্ট পড়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, সেটা হচ্ছে স্মল আর্গুমেন্ট এবং ক্যাপিটাল আর্গুমেন্ট। ক্যাপিটাল আর্গুমেন্ট হচ্ছে জেনারেলাইজড আর্গুমেন্ট, জেনারেল আর্গুমেন্ট, স্মল লগ ক্যাপিটাল লগ, স্মল সাইন ক্যাপিটাল সাইন, স্মল কস ক্যাপিটাল কস, এরকম সব ছিল। সেরকম স্মলটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালুটা। স্মল আর্গুমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট ফ্রম সি মাইনাস জিরো থেকে মাইনাস ফাইভ থেকে পাই। ঠিক আছে, ওখানে দেখবি যে থিটাটা যদি স্মল আর্গুমেন্ট হতো, আর্গুমেন্ট অফ জেড যদি থিটা হতো তাহলে মাইনাস পাই লেস দেন থিটা লেস ইকুয়ালস টু পাই ভাবে লেখা হতো। ঠিক আছে, তাহলে দেখ এরকম টাইপের রয়েছে, ইজ নট কন্টিনিউয়াস বলছে, ইজ নট কন্টিনিউয়াস অন সি মাইনাস জিরো, ইজ নট কন্টিনিউয়াস অন সি মাইনাস জিরো, অর্থাৎ জিরোতে কিন্তু দেখানো যাবে না, জিরোতে কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস কিছু দেখানো যাবে না, জিরো বাদ দিয়ে, কারণ ডোমেনের মধ্যেই তো জিরোটাকে রাখেনি। ঠিক আছে, তাহলে কি করে করবি দেখ, ফাংশনটা এখানে আর্গুমেন্ট, অর্থাৎ ফাংশনটাকে আলাদা করে ডিফাইন করি, নাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা ইউজ করাটা বোঝানো যাবে না এখানে। ঠিক আছে, তাহলে লেখ let f from c minus 0 to minus pi to pi be defined by fz equals to argument of z, fz equals to argument of z for all z belongs to c minus 0, এইভাবে সুন্দর করে ডিফাইন করে নিতে হবে। for all z belongs to c minus 0, এবার আমরা কি করব, আমরা জিরো বাদ দিয়ে যেকোনো একটা নন জিরো পয়েন্টে, যেকোনো একটা নন জিরো পয়েন্টে আমরা কন্টিনিউয়াস নয় সেটা চেক করব। ঠিক আছে, যেকোনো একটা নন জিরো পয়েন্টে আমি ধরে নিচ্ছি, ধর -1 পয়েন্টে চেক করছি, -1, তাহলে তার জন্য দুটো সিকোয়েন্স নিতে হবে, দুটো সিকোয়েন্স এটা সেম লিমিটে কনভার্ট করছে।
এমন সিকোয়েন্স নিতে হবে যেটা আমি যদি -1 এ কন্টিনিউটি দেখাতে চাই বা ডিসকন্টিনিউটি দেখাতে চাই, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলছে যে যদি -1 এ কন্টিনিউয়াস হতে হয় তাহলে যে কোনো সিকোয়েন্স যেটা -1 এ কনভার্জ করছে তার করেসপন্ডিং যে ভ্যালুটা সেটা f অফ -1 এ কনভার্জ করতে হবে। তার করেসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা fzn টা সেটাকে f অফ -1 এ কনভার্জ করতে হবে। তার মানে যদি আমরা এখন সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কিন্তু ডিসকন্টিনিউয়াস কিংবা এক্সিস্টেন্স করছে না, লিমিট এক্সিস্টেন্স নেই লিমিটেড, সেই সব ক্ষেত্রে ইউজ করি। কারণ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বা এগুলো দিয়ে যদি এক্সিস্টেন্স দেখাতে চাই সেক্ষেত্রে বা কন্টিনিউয়াস দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ইম্পসিবল হয়ে যাবে, কারণ সেখানে যত রকম সিকোয়েন্স জেড এন এরকম -1 এ কনভার্ট করতে পারে সবার জন্য এফ জেড এনটাকে f অফ -1 এ কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে যত রকম সিকোয়েন্স, ইনফাইনাইটলি মেনি সিকোয়েন্স আছে এরকম যারা f অফ -1 এ কনভার্ট করতে পারে, কিন্তু আমাদের তো লাইফ তো ফাইনাইট, আমরা কি একটা অঙ্ক নিয়ে তাহলে সারা জীবন কেটে যাবে, তাও শেষ হবে না। কারণ এরকম টাইপের যত সিকোয়েন্সই পাবো যেগুলো -1 এ কনভার্জ করছে তার করেসপন্ডিং দেখিয়ে যেতে হবে যে f অফ -1 এ কনভার্জ করছে। তো সেটা তো আমাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ওই জন্য আমরা কি করি, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা কোথাও লিমিটেড নন এক্সিস্টেন্স দেখাতে, ফাংশনের ডিসকন্টিনিউটি দেখাতে সেক্ষেত্রে ইউজ করি। কারণ সেক্ষেত্রে আমাদের সুবিধাটা কি হবে, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে জাস্ট দুটো সিকোয়েন্স আমরা ধরে নেবো যেটা দুটোই -1 এ কনভার্জ করছে এখানে, কিন্তু তার করেসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু সিকোয়েন্স দুটো দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে, দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে, তার মানে তো হয়ে গেল তোর ডিসকন্টিনিউয়াস বা লিমিট এক্সিস্ট করছে না। ঠিক আছে, কারণ বলেছে যত রকম সিকোয়েন্স যেটা -1 এ কনভার্জ করবে তার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু সিকোয়েন্স fz0 তে কনভার্জ করতে হবে। কিন্তু সেটা যদি না করে, দুটো সিকোয়েন্সের ফাংশনাল ভ্যালু দু রকম জায়গায় যাচ্ছে, তেমন fz0 তে আলটিমেটলি যাচ্ছে না দুটোর কোনোটাই। তো সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না, ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। সেটা দেখানো সোজা, কিন্তু আমাদের কন্টিনিউটি বা লিমিট এক্সিস্ট করছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে দেখাতে গেলে আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ এরকম টাইপের ইনফাইনাইটলি মেনি সিকোয়েন্স হতে পারে, সবার জন্য তো চেক করা সম্ভব নয় ওইভাবে। তো ডিফাইন্ড বাই fz ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ z ফর অল z বিলংস টু c মাইনাস 0। এবার দুটো সিকোয়েন্স ইউজ করব। let us take two sequences. Let us take two sequences. একটা হচ্ছে ধর xn নিয়ে নিচ্ছি, xn আর yn। ঠিক আছে, xn সিকোয়েন্সটা নিয়ে নে। xn ইকুয়ালস টু নিলাম ধর -1। আবার সিকোয়েন্স কিন্তু এখানে কমপ্লেক্স নাম্বারের নিতে হবে, কমপ্লেক্স নাম্বারের সিকোয়েন্স নিতে হবে। সিকোয়েন্সেস xnn and ynn, sequence xnn and ynn defined by xn equals to, এবার xn yn টা ডিফাইন কর। xn equals to আমি নিয়ে নিচ্ছি, যেহেতু -1 দিয়ে বলছি, অন্য কিছু দিয়ে বললে অন্য কিছু নিতে পারিস। -1 কমপ্লেক্স নাম্বারের সিকোয়েন্স আকারে নিচ্ছি আমি, এমন ভাবে নেবো যাতে দুটোই -1 এ কনভার্জ করে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটিতে, n টেন্ডস টু ইনফিনিটিতে। তাহলে -1 প্লাস 1 বাই n I, -1 প্লাস 1 বাই n I for all n belongs to natural number, and yn equals to -1 minus 1 by ni for all n belongs to natural number. Then limit n tends to infinity xn, limit n tends to infinity xn equals to limit n tends to infinity xn এর ভ্যালু হচ্ছে -1 প্লাস 1 বাই n ইন্টু i, তার মানে হয়ে গেল -1 প্লাস 1 বাই n টা 0 তে চলে গেল, তার মানে -1 হয়ে গেল। And limit n tends to infinity yn ইকুয়ালস টু, সেটাও হয়ে যাবে একইভাবে লিমিট n টেন্স টু ইনফিনিটি -1 মাইনাস 1 বাই n I। প্রথম -1টাকে সেম রাখতে হবে, নাহলে তো আলাদা আলাদা হয়ে যাবে এখানে। ঠিক আছে, -1 -0 I মানে -1ই হচ্ছে। তাহলে therefore we have two sequences, we have two sequences। কিরকম সিকোয়েন্স,
xnn and ynn, xnn and ynn of elements, ডোমেন যেটা আছে, ঠিক আছে, ডোমেন যেটা আছে of elements ynn of elements of g equals to হচ্ছে এখানে c minus 0, জিটা না লিখলেও চলবে, c minus 0 ডাইরেক্ট লিখলেও হবে। থিওরির সঙ্গে মেলানোর জন্য g equals to c minus 0 থেকে দুটো সিকোয়েন্স xn এবং yn পেয়েছি কনভার্জিং, বা বোথ কনভার্জিং, কতটা ভালো হবে আরো, বোথ কনভার্জিং টু -1, বোথ কনভার্জিং টু -1। এবার দেখবো তাদের ফাংশনাল ভ্যালুর সিকোয়েন্সটা কোথায় যাচ্ছে, তাদের ফাংশনাল ভ্যালুর যে সিকোয়েন্স দুটো রয়েছে তারা কোথায় যাচ্ছে। নাও fzn, সরি fxn, fxn fyn, fxn সিকোয়েন্সটা কোথায় যাবে দেখবো। fxn ইকুয়ালস টু, তার মানে f অফ xn মানে হচ্ছে -1 + 1/n i, -1 + 1/n i, এটা হচ্ছে fxn। তো এখন দেখা যাচ্ছে যে -1 সেটা হচ্ছে নেগেটিভ, 1/n সেটা হচ্ছে পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ, এক্সট্রা নেগেটিভ আছে, এক্সট্রা নেগেটিভ আছে, আর অপর দিকে ওয়াইটা আছে পজিটিভ, ওয়াইটা আছে পজিটিভ, তার মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে, কোন কোয়াড্রেন্টে পড়ছে, হ্যালো, সেকেন্ড কোয়াড্রেন্টে। হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। এইবার এখানে একটু জেনে রাখতে হবে, আশা করি ভুলে গেছিস, মনে থাকলে তো খুবই ভালো। সেটা হচ্ছে যখন প্রিন্সিপাল আর্গুমেন্ট আমরা বের করি তখন কোন কোয়াড্রেন্টের জন্য কিরকম হয় জানা আছে, মানে মনে আছে, জানা তো ছিল নিশ্চয়ই। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য থিটাটা থিটাই থাকে, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য প্রিন্সিপাল আর্গুমেন্টে থিটাটা থিটাই থাকে। ফোর্থ কোয়াড্রেন্টে, এটা হচ্ছে ফার্স্ট, ফোর্থের জন্য যদি কেউ ফোর্থ কোয়াড্রেন্টের কথা বলি, এটা মাইনাস থিটা হয়ে যায়। আর সেকেন্ড আর থার্ডটাই গুলিয়ে যায়, সেকেন্ড এবং থার্ড, সেকেন্ড এবং থার্ড, সেকেন্ড এবং থার্ডের জন্য যেটা হয় সেটা হচ্ছে মাইনাস, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট যদি বলি, সেকেন্ড কোয়াড্রেন্ট সেটা হচ্ছে মাইনাস, মানে পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। আর থার্ডের কথা যদি বলা হয় তাহলে মাইনাস পাই মাইনাস, দাঁড়া, থার্ড কোয়াড্রেন্ট তো, এক সেকেন্ড, মাইনাস পাই প্লাস থিটা, ব্যাস, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যেমন ধর ফার্স্ট কোয়াড্রেন্টে ধর থিটাটা পড়েছে, থিটা ধর ফার্স্ট কোয়াড্রেন্টে পড়েছে, ভালো করে বুঝ। আমার ওদিকে দরকার হচ্ছে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে, মাইনাস পাই থেকে পাই এর মধ্যে হচ্ছে থিটার রেঞ্জটা ছিল, থিটার রেঞ্জটা ছিল হচ্ছে পাই, মাইনাস পাই থেকে পাই এর মধ্যে। তো থিটা যেখানেই থাকুক না কেন সেটাকে আমাকে যে করেই হোক এই মাইনাস পাই থেকে পাই এর আন্ডারে নিয়ে আসতে হবে। তার জন্য কোন কোয়াড্রেন্টে পড়লে কিরকম হবে সেটা হচ্ছে এরকম ব্যাপার। যেমন ধর আমি যদি বলি, একটা উদাহরণ দিয়ে দিই, দেখাই এক্সাম্পল গুলো, এগুলো আসলে তোর ইয়েতে ছিল, তো একদম ফার্স্ট সেমিস্টারের জিনিস, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের জিনিস। যেমন ধর আমার যদি জেডটা হয় 2+3, ওই 2+3 ধরছি না, 1+i ধর রয়েছে, 1+i এর ইকুয়ালস টু, তেমন সেটা ফার্স্টে পড়ছে, দুটোই পজিটিভ, এক্স আর ওয়াই দুটোই পজিটিভ, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, সেক্ষেত্রে আমার জাস্ট থিটা অর্থাৎ প্রিন্সিপাল আর্গুমেন্ট দিয়ে লিখি, তাহলে ভালো বুঝতে পারবি। আর্গুমেন্ট অফ জেড সেটা ডাইরেক্ট হয়ে যাবে, কত ডাইরেক্ট হয়ে যাবে হচ্ছে তোর ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স থিটা বলতে ট্যান ইনভার্স ওয়ান, মানে ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ ওয়াই বলতে এখানে তুই মড দিয়ে দিতে সুবিধা হবে, মড দে, মড ওয়াই বাই মড এক্স বা মড অফ ওয়াই বাই এক্স, একই ব্যাপার। সেটা কত হবে, ট্যান ইনভার্স, তার মানে কত হচ্ছে বল, 1/1, দ্যাট ইজ ইকুয়ালস টু পাই বাই 4, পাই বাই 4 কিন্তু মাইনাস পাই থেকে পাই এর মধ্যেই আছে, মাইনাস পাই থেকে পাই এর মধ্যেই সে বিলং করে। তারপর ধর জেড ইকুয়ালস টু আমি নিচ্ছি, এবার সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ডে হচ্ছে 1, মানে এক্সট্রা নেগেটিভ, ওয়াইটা পজিটিভই থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্ট অর্থাৎ এক্সট্রা নেগেটিভ হলো, ওয়াইটা উপর দিকেই থাকলো পজিটিভ, ঠিক আছে। আর এখানে এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তো যাই হোক,
সেক্ষেত্রে আর্গুমেন্ট অফ জেড, প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেড অবভিয়াসলি সেটা হয়ে যাবে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য বলছি, তাহলে মানে পাই মাইনাস থিটা, অর্থাৎ পাই মাইনাস ট্যান ইনভার্স, পাই মাইনাস ট্যান ইনভার্স 1/mod of 1/mod of -1, তার মানে পাই বাই 4ই হলো। তাহলে পাই মাইনাস পাই বাই 4, তো পাই মাইনাস পাই বাই 4 করলে যাই হোক না কেন সেটা অবভিয়াসলি এর মধ্যেই রয়েছে। ঠিক আছে, ওই 3π/4 আসছে, 3π/4 সেটা কিন্তু ওই মাইনাস পাই থেকে পাই এর মধ্যেই আছে। কেউ যদি বলে এখন -1 মাইনাস জেড ইকুয়ালস টু -1 মাইনাস আই, থার্ড কোয়াড্রেন্টে চলে গেল, -1 মাইনাস আই থার্ড কোয়াড্রেন্টে, তার মানে সেক্ষেত্রে আর্গুমেন্ট অফ জেড হয়ে যাবে হচ্ছে পাই মানে মাইনাস পাই প্লাস মাইনাস পাই প্লাস mod of -1/-1, তার মানে ট্যান ইনভার্স, সেক্ষেত্রে পাই/4ই হবে, যাই করিস পাই/4ই হবে এখানে, মানে -3π/4, এবং -3π/4 অবভিয়াসলি মাইনাস পাই থেকে পাই এর মধ্যেই আছে। এইভাবে রেঞ্জ গুলোকে আমরা কিন্তু এবার যদি ডাইরেক্ট বার করি তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। ডাইরেক্ট বলতে আমি যদি এখন ট্যান ইনভার্স -1/-1 করি, ট্যান ইনভার্স -1/-1, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা মাইনাস পাই থেকে পায়ের মধ্যে তখন আর থাকবে না। এখন ভাবতেই পারিস যে ক্যাটাগরিটা তো 1 আসছে, 1 আসুক, কিন্তু এটা তো থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, আমাকে তো থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা নিতে হবে, আমাকে তো সেক্ষেত্রে থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা নিতে হবে। থার্ড কোয়াড্রেন্ট যেমনই নেবো তাহলে মাইনাস পাই থেকে পায়ের মধ্যে তখন আর থাকবে না। এটাকে থাকার জন্য ফর্মুলা গুলো হচ্ছে এরকম, ঠিক আছে। লাস্ট যখন নিবি হচ্ছে তোর জেড ইকুয়ালস টু -1, না জেড ইকুয়ালস টু 1 মাইনাস আই ধরে নিলি, সেক্ষেত্রে আর্গুমেন্ট অফ জেড হয়ে যাবে হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স -1, এই যে এখান থেকে -1/1, তার মানে কত হলো -π/4 হবে, এই তো -π/4 হবে, এবং সেটাও মাইনাস পাই থেকে পায়ের মধ্যে আছে। তো এইভাবে আর্গুমেন্ট বার করতে হয়, এগুলো তোরা জানতিস, তা একবার বললাম, মানে এখানে লাগবে। এবার বল কি হবে তাহলে। -1 আছে, 1/n আছে, -1 আছে 1/n, তার মানে এটা তো সেকেন্ড, সেকেন্ডে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, এক্সট্রা নেগেটিভ আছে, ওয়াইটা পজিটিভ আছে, সেকেন্ডে পড়ছে। সেকেন্ডে পড়লে ফর্মুলা হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স, পাই মাইনাস ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কত বল, mod of 1/n/-1, তাহলে কত হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স 1/n, পাই মাইনাস ট্যান ইনভার্স 1/n, তাহলে therefore for all n belongs to natural number, therefore limit n tends to infinity f of xn, n tends to infinity f of xn equals to কত হবে, limit n tends to infinity pi minus tan inverse 1/n, pi minus tan inverse 1/n, that is equals to pi minus 0, কারণ কি এটা তো পাই মাইনাস tan ইনভার্স 0 দিয়ে দিচ্ছে 1/n টা, তার মানে পাই মাইনাস 0, tan ইনভার্স 0 মানে কি 0, তার মানে কত পাই, তাই তো। হ্যালো, হ্যাঁ স্যার, তাই তো। আচ্ছা এবার নাও হচ্ছে তোর এফ, যে এফ কি ধরেছিলাম ওয়াইএন, এফ ওয়াইএন এক্স এন ওয়াইএন ধরেছিলাম, তাহলে এফ ওয়াইএন বল, এফ ওয়াইএন টা কত হবে, কোথায় ছিল এফ অফ, ওখানে কি ধরেছিলাম -1 - 1/n i, -1 হ্যাঁ, -1/n i, তো সেটা করলে আবার চলে আসবে, যেহেতু থার্ড কোয়াড্রেন্ট দুটোই নেগেটিভ, তার মানে থার্ডে পড়ছে মানে মাইনাস পাই পাই প্লাস প্লাস, হ্যাঁ ট্যান ইনভার্স mod of -1/n/-1, তার মানে ওই ট্যান ইনভার্স 1/n, minus pi plus tan inverse 1/n for all n belongs to natural number, therefore limit n tends to infinity, therefore limit n tends to infinity f of yn equals to হয়ে যাবে limit n tends to infinity minus pi
plus tan inverse 1 by n minus pi plus tan inverse 1 by n, তাহলে দিস ইকুয়ালস টু মাইনাস পাই হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে গিয়ে মাইনাস পাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে therefore we have two sequences xnn and ynn of elements of c minus 0 both converging to, এটা লিখেছি একবার, তাও একবার বলে দিই, both converging to, কোথায়, -1, but the sequences fynn মানে fxnn and fynn converges to two different limits pi and minus pi, respectively. Therefore কেউ যদি বলে লিমিটটা -1 এক্সিস্ট করছে কিনা সেটাও বলতে পারবি, এখান থেকে কন্টিনিউটির কনক্লুশনে তোরা ড্র করতে পারবি। আমি লিমিটটাও বলছি, কন্টিনিউটি বলছি। লিমিট এক্সিস্ট করছে না মানে তো কন্টিনিউয়াস হচ্ছে না, তাই লিমিটটা দিয়ে বলে দিচ্ছি একবার। বাই চান্স যদি লিমিট দিয়ে দেয় তখন কিন্তু এটাই করতে হবে, তাই আমি দুটোই বলে রাখছি। দেয়ারফর লিমিট z টেন্স টু -1, মানে -1 plus 0i, z টেন্স টু -1 fz, একটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কথাটা ইউজ করলে ভালো হতো। therefore by sequential criteria fz does not exist. Consequently, f is not continuous at z equals to -1, যেটা অবভিয়াসলি c -0 তে আছে। c -0 একটা পয়েন্টে কন্টিনিউয়াস নয়, তার মানে c -0 তে কোথাও মানে কোথাও বলবো না, মানে c -0 তে কন্টিনিউয়াস নয়। ঠিক আছে, কন্টিনিউয়াস হতে গেলে c -0 সমস্ত পয়েন্টে, ইচ এন্ড এভরি পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে। একটা পয়েন্টে হচ্ছে না মানে c -0 তে কন্টিনিউয়াস নয়, এটুকুনি বলতে পারবো। অন্য কোথাও হতে পারে c -0 অন্য পয়েন্টে, কিন্তু থরলি একটা সেটে কন্টিনিউয়াস নয় বলতে পারবো। therefore f is not continuous এরকম একদম সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে লিখতে হবে জিনিসগুলোকে। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট লাগবেই, কিছু কারণে নামেই কমপ্লেক্স অ্যানালিসিস। ফার্স্ট সেমের কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট মাঝে মধ্যে লাগবে, বেশি লাগবে না, এরকম টুকটাক ছোটখাটো লাগবে। মেন কনসেপ্ট লাগবে হচ্ছে মাল্টিভেরিয়েটের কনসেপ্ট প্রথম দিকটাতে। হয়েছে? আচ্ছা, এরপর
আচ্ছা, মোটামুটি কন্টিনিউটি থেকে আর তেমন কিছু আমার বলার নেই। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্সিবিলিটি হয়ে যাবে। ঠিক আছে, এরপর যেটা স্টার্ট করতে হবে, করতে হলে তাহলে ডিফারেন্সিবিলিটি স্টার্ট করে দিতে হবে, কারণ আর তেমন কিছু নেই কন্টিনিউটিতে। এবার এক্সট্রা যদি কখনো ছোটখাটো কিছু প্রবলেম পাই সেগুলো করাবো। এই কন্টিনিউটি লিমিট এগুলো জাস্ট প্রিলিমিনারি পোর্শন কমপ্লেক্স অ্যানালিসিসে। তোরা তাও নিজের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, খুব যে মানে পরীক্ষা আসার জন্য সেরকম কোনো ব্যাপার নেই, প্র্যাকটিসের জন্য জাস্ট এই দুটো ফাংশন এর কন্টিনিউটি করে রাখবি। যে এফ জেড ইকুয়ালস টু, ধর এফ জেড ইকুয়ালস টু আমি দিলাম, আগের দিন একটা ফাংশন দিয়েছিলাম, সেটার কন্টিনিউটি নিজেরা করবি। রিয়েল পার্ট অফ কি দিয়েছিলাম বলতো, জেড ইন্টু রিয়েল পার্ট অফ জেড, এরকম কিছু দিয়েছিলাম। হ্যাঁ স্যার, জেড ইন্টু রিয়েল পার্ট অফ জেড বাই মড জেড। জেড ইন্টু রিয়েল পার্ট অফ জেড বাই মড জেড, জেড নট ইকুয়ালস টু জিরো, আর জিরো যখন জেড ইকুয়ালস টু জিরো, শো হ্যাঁ স্যার, দ্যাট, আপনার লিমিট জিরো, তাই তো কন্টিনিউয়াস লিমিট হয়ে জিরো গেল। বেরিয়েছিল, জাস্ট কনক্লুশনটা লাস্টে লিখে দিতে হবে। শো দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এট জিরো। ঠিক আছে, কন্টিনিউয়াস এট অরিজিন বা কন্টিনিউয়াস এট জিরো, এটার লিমিটটা তো আমার বার করাই আছে, লিমিটটা জিরো বেরিয়েছিল, আবার ফাংশনাল ভ্যালু জিরো দেওয়া আছে, তার মানে কন্টিনিউয়াস হয়ে গেল। ঠিক আছে, ফাংশনাল ভ্যালু জিরো দেওয়া আছে, তাহলে লিমিট z টেন্স টু জিরো এফ জেড ইকুয়ালস টু জিরো বেরিয়েছিল। ঠিক আছে, এটা আগের ভিডিওতে কিন্তু করা আছে, এটা কিন্তু আগের ভিডিওতে আছে, এফ জেড ইকুয়ালস টু জিরো। অলসো এফ অফ জিরো করলে সেটা হবে জিরো, তাহলে দেয়ার ফোর লিমিট z টেন্স টু জিরো এফ জিরো, মানে এফ জেড ইকুয়ালস টু এফ জিরো, এফ জেড ইকুয়ালস টু এফ জিরো, দেয়ার ফোর এফ ইজ কন্টিনিউয়াস এট জিরো। সেরকম ভাবেই আমাদের যদি বলে যে এফটা এরকম ধর দিল এফ জেড ইকুয়ালস টু জেড বার বাই জেড, এফ জেড ইকুয়ালস টু জেড বার বাই জেড, আমি ধর এরকম জিরো দিয়ে দিলাম, জেড নট ইকুয়ালস টু জিরোতে আর জেড ইকুয়ালস টু জিরোতে, তাও বলছি এটা কন্টিনিউয়াস হবে না। এফ ইজ নট কন্টিনিউয়াস এট জিরো। ঠিক আছে, এটা দেখাতে হবে। এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু লিমিট দিয়েও হতে পারে, কন্টিনিউটি দিয়েও দিতে পারে। সেক্ষেত্রেও আমার এটা করানো আছে যে লিমিট জেড টেন্স টু জিরো এফ জেড ডাজ নট এক্সিস্ট, এম ধরে করানো আছে, সেটা পুরো করতে হবে, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, এটাও শো করবি। এটা যদি শো করিস তাহলে আমরা এখান থেকে বলতে পারবো দেয়ার ফোর এফ ইজ নট কন্টিনিউয়াস। যার লিমিটই এক্সিস্ট করছে না, তার লিমিট কি করে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে, লিমিট তো এক্সিস্টই করেনি। এফ ইজ নট কন্টিনিউয়াস, এগুলো কিন্তু সব আগেরগুলোই কপি পেস্ট করে করে করতে হবে। নট কন্টিনিউয়াস এট জিরো, ওকে। আর এই দুটো নিজেরা করবি, যেমন ধর এফ জেড ইকুয়ালস টু দিলাম রিয়েল পার্ট অফ জেড, ইমাজিনারি পার্ট দিয়েও দিতে পারে কেউ, রিয়েল পার্ট অফ জেড মানে শুধু এক্স হবে, তার কন্টিনিউটি বলতে হবে। আর এফ জেড ইকুয়ালস টু দিল কন্টিনিউটি অ্যাট জিরো, আর এফ জেড ইকুয়ালস টু ধর জেড বার, এগুলো কন্টিনিউয়াস কিনা জিরোতে বলতে হবে। এটা হয়ে যাবে কত, এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাবে। একবার এক্সটাকে ইউ এক্স ওয়াই ধরতে হবে, ওয়াইটাকে ভি এক্স ওয়াই ধরতে হবে, ইউ ভির যেভাবে তোর ইয়ে করতে হয়, কন্টিনিউয়াস দেখাতে হয়, সেভাবে দেখিয়ে দিতে হবে প্রথম অঙ্কটার মতো করে। এই হচ্ছে কন্টিনিউটির ব্যাপার, মোটামুটি আর তেমন কিছু নেই। এরপর আমি তাহলে নেক্সট দিন ডিফারেন্সিবিলিটি স্টার্ট করবো, কারণ আজকে ডিফারেন্সিবিলিটি স্টার্ট করলে সুবিধা হয়ে যাবে। আজকে তবে একটা কাজ করানো যায়, আচ্ছা ভিডিওটাকে স্টপ করি, তারপর দেখি কিছু করানো যায় না।